চলচ্চিত্রের খলনায়িকা হিসেবে পরিচিত হলেও অভিনয় করেছেন কিন্তু পজিটিভ চরিত্র। তিনি আর কেউ নন, সেলিনা সুলতানা। যদি তার পরিচিত নামটা বলি তাহলে কানে বেজে উঠবে হৃদয় জ্বালিয়ে দেওয়া ডায়লগ কিংবা ভয়ঙ্কর সব expression। তোমার সাহস তো কম না, তুমি আমার মুখের উপরে কথা বলছো। আপু আসলেও ভয় পেয়ে গেছি। ভয় পেও না, ভয় পেও না, এটা আমার ডায়লগ না, এটা হলো আমার অভিনীত চরিত্রের ডায়লগ। কারণ দর্শক নাকি আমি এভাবেই কথা বললে পছন্দ করে, তাই আমার অভ্যাস হয়ে গেছে কাউকে কোনো কথা বলতে গেলে ধমক দিয়েই বলতে হয়। আপু যেটি বলছিলেন সিনেমার চরিত্রের জন্য আসলে যেইভাবে আপনি ডায়লগ দিয়েছেন, আমি আপনার এত কাছে থেকেও ভয় পেয়ে গিয়েছি। সিনেমার যারা দর্শক রয়েছেন তারা আসলেই আপনার এত বড় ফ্যান এই জন্যেই যে আপনার এক্সপ্রেশন দেখে তারা আসলেও ভয় পেয়ে যায়। তো যাই হোক আপু, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ঈদ এখন আনন্দে আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হওয়ার জন্য। দর্শক বলছিলাম আমরা আমাদের সঙ্গে আজ এমন একজন চরিত্রের অভিনেত্রী রয়েছেন, তাকে আসলে আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তিনি আমাদের সবার প্রিয় রিনা খান। আপু যেটি বলছিলাম, আজকে ধরেন আপনাকে একটা কথা বললাম যে ঈদের দিন সকালবেলা আপনার হেল্পিং হ্যান্ড আসলো না, সেক্ষেত্রে আপনি কিভাবে তার সাথে কথা বলবেন বা তাকে ফোনে কিভাবে বলবেন, সেটা যদি সিনেমার ডায়লগ হয়? সিনেমার ডায়লগ হলে বলতে হবে, এই ঈদ কি শুধু তোমাদের জন্য, আমাদের জন্য না? এবার ঈদের সকালে এসে যদি তুমি আমার বাড়ি কাজকর্ম না করো, আমি কিন্তু তোমাকেই কোরবানি করে দেব। আল্লাহ, তাহলে তো সে ভয় পেয়ে যাবে, আর কাজেই আসবে না। কিন্তু আমি সেভাবে তো বলবো না, কারণ আমি জানি বিশেষ করে কোরবানি ঈদের সময় যারা বাড়িতে কাজ করে তারা কিন্তু মাংসের জন্য বাড়ি বাড়ি যায়। তো আমি তাকে পোলাইটলি বলবো যে শোনো, তুমি বাইরে গিয়ে যে কেজি মাংস পেতে, তো সেই আমাকে 2 ঘন্টা সময় দিয়ে যাও, আমি তোমাকে সেই মাংসটাই, বাইরের থেকে তো 1-2 টুকরা পেত, আমি তাকে অন্তত 2 কেজির মতো দিয়ে দিলেও সে তার ওই সময়টুকু আমাকে দেবে, যে আমাকে একটু গুছিয়ে দিয়ে তারপরে তুমি যাও। ওরা যাবেই, সারাদিন তোমাকে ঈদের দিন সময় দেবে না, কারণ বছরে একবারই ওরা কোরবানি ঈদের মাংস পায়, এই জন্য ওদের হকটা তো আমি নষ্ট করতে পারি না। তাহলে আমরা বলতেই পারি যে সিনেমার রিনা খান এবং বাস্তবের রিনা খান পুরো উল্টো, তাই না? এটাই তো হওয়া উচিত। এবার একটু সিনেমার প্রসঙ্গে আসি। আপনার শুরুটা তো আসলে নায়িকা চরিত্র দিয়ে হয়েছিল, তারপর আপনি খল চরিত্রে অভিনয় করেছেন। আপনার কাছে আসলে পার্থক্যটা কেমন লেগেছে? আসলে সবাই আসে নায়িকা হতেই, তো আমাকে এনেছিলেন সুভাষ দত্ত দাদা। তার ছবিতে কাজ করার পরে উনি আমাকে আবার নেগেটিভ চরিত্র দিল। তো দেখলাম নেগেটিভ চরিত্র কাজ করা কিন্তু কঠিন। দাদা আমাকে এটাই বলল যে যেটা দিচ্ছি সেটাই করো, সারা জীবন অভিনয় করে যেতে পারবে। আমি খেলাধুলা করতাম, তো খুব শখ ছিল অভিনয় করার। যখন আমি অলিম্পিকে ফার্স্ট হলাম তখন ইন্টারভিউ নিত আমার, যে কি আপনার কি হবি, কি ইচ্ছা কি? তো আমি বলছি আমার অভিনয় করার খুব ইচ্ছে। তো সেই পত্রিকা তখন বিচিত্রা, পূর্বাণী, চিত্রালী ওগুলা প্রকাশ হতো। তারপরে দাদা আমাকে অফার দিলেন, তারপর থেকে আর কি ছবিতে আসা। আপনি তো 1978 সালে আপনি স্বর্ণপদক পেয়েছিলেন আপু। খেলাটা শুরু করেছিলেন কবে থেকে? আমি 76 থেকে খেলা শুরু করি, ন্যাশনাল গেম, অন্যান্য গেম। পরে বাংলাদেশে 78-এ যখন অলিম্পিক হলো তখন আমি অলিম্পিকে ফার্স্ট হয়েছিলাম। তখন এই 100 মিটার পেছনে ফেলে আগে যে ছিল তাকে আমি অর্ডিনারি সাইকেল দিয়ে ফেলে আমি ফার্স্ট হলাম। তারপর থেকে হইচই পড়ে গেল যে কোত্থেকে আসলো একটা জঙ্গল থেকে মেয়ে, আমাদেরকে হারিয়ে দিল। দর্শক আসলে কোন ছবি দিয়ে আপনাকে মানে বেশি করে পরিচিত হলেন আর কি? ওটাও সুভাষ দত্ত দাদার সবুজ সাথী, শাবানা আপার সাথে ছিল। দাদার আগেও কাজ করেছি, সেখানে পাহাড়ি মেয়ের ভূমিকা অভিনয় করেছি। ওই ছবিতে জসিম ভাইও খলনায়ক থেকে নায়ক হলো। তো আমি ছিলাম শাবানা আপার ছোট বোন, আমিও সৎ বোন। শাবানা আপাকে একটা থাপ্পড় দিতে যেয়ে আমি একদম হিট হয়ে গেলাম। আমি তো চাইনি থাপ্পড় দিতে, কিন্তু চরিত্র যা বলে দিতেই হবে। দাদা বলল যে না, তোকে দিতেই হবে, যদি টিকে থাকতে হয় মার্কেটে, অভিনয় করতে হয়, যেটা বলবো সেটাই করতে হবে। সফট দিলে সফট করতে হবে এবং অন্য ক্যারেক্টার রাফ দিলে রাফই করতে হবে। তারপর করলাম, করে বাস ওটাই নাকি ভালো লেগেছে, ওটাই নাকি আমি ভালো করেছি। তারপর থেকেই শুরু হলো খল।
কিন্তু আপনার কাছে কোনটা ভালো লাগে? আপনার কাছে কি পজিটিভ চরিত্র ভালো লাগে না খল চরিত্রে অভিনয় করতে বেশি কমফোর্ট ফিল করেন? না, আমার কাছে এখন মনে হয় যেন খলটাই বেশি কমফোর্ট ফিল করি, করতে করতে অভ্যাস হয়ে গেছে। এই যে 700 থেকে 800টি সিনেমা আপনি করেছেন, আপনার কাছে কি মনে হয়েছে নেগেটিভ রোলে আপনি বেশি ভালো করেছেন বা পজিটিভ রোলে আপনার বেশি ভালো করেছেন? আসলে একজন শিল্পী সবটাই ভালো করতে পারে। আমরা হলাম একটা পানি, পানিকে তুমি লাল পাত্রে রাখো, লাল রং ধারণ করবে, সবুজ পাত্রে রাখো, সবুজ রং ধারণ করবে। আসলে শিল্পীরা যেভাবে গড়বে সেভাবেই তৈরি হবে। তা আমি মনে করি, দর্শকও মনে করে, এবং আমার কাজগুলো দেখলে সবাই সেটা দেখবে এবং বলবে যে হ্যাঁ, আমি সত্যি বলেছি। আপু, আপনার সাথে আরো কথা বলবো, তবে ছোট্ট একটি বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, ঈদ এখন আনন্দে নিচ্ছে, ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পর। আপু, সিনেমা নিয়ে এর আগে বিরতির আগে আপনার সাথে কথা বলছিলাম, এবার একটু নাটকের প্রসঙ্গে যেতে চাই। আপনি তো অনেক ডিরেক্টরের সাথে কাজ করেছেন, যেমন সকাল সন্ধ্যা আপনার যে নাটকটি সেটি হিট হয়েছিল, সেটি নিয়ে একটু গল্প শুনতে চাই। সিনেমার পরপরই আমি নাটক থেকে অফার পাই। তো সকাল সন্ধ্যাটা তখনকার সময়ে খুব হিট নাটক। ওখানে চরিত্র ছিল সুমনা ভাবি, আমাদের জিয়াল হুদা উজ্জ্বল ভাই, ওনার বউ হিসেবে ছিলাম। তো খুবই মানে একটি জনপ্রিয় নাটক, এবং অনেক বছর ওই নাটকে অভিনয় করার পরে সবাই আমাকে সুমনা ভাবি হিসেবেই জানতো। তখন তো রিনা খান হিসেবে আমি অত প্রমিনেন্ট না, চিনে না, মাত্র শুরু। তখন বলতো ওই যে সুমনা ভাবি যায়, মার্কেটে গেলে ওই যে সুমনা ভাবি যায়। তো এটা খুব ভালো লাগতো যে একটা ধারাবাহিক নাটকের জন্য যে আমি এত পরিচিত হলাম সুমনা ভাবি হিসেবে। অনেকগুলো ডিরেক্টরের সাথে আপনি কাজ করেছেন, আমজাদ হোসেনের সাথে নাটকের এক্সপিরিয়েন্সটা একটু শুনতে চাই। আসলে উনি বুঝিয়ে বলতেন, এবং ওনার নাটক তো ফেমাস, ভালো ভালো আর্টিস্ট নিয়ে উনি কাজ করতেন। তো ভালো লাগতো এই যে, আর তখন আমাদের একটা ভয় কাজ করতো যে আমজাদ হোসেনের নাটকে বা ছবিতে আমরা কাজ করব, কেমন করব, এটা আমরাই ভয়ে ভয়ে থাকতাম। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। প্রিপারেশনটা কেমন থাকতো তখন? যে যেহেতু কি বলে, ভয় পাওয়ার কথা হ্যাঁ, বললেন। যে কি বলে, উনি কিভাবে বলে দেখিয়ে দিতেন। এখনকার অনেক ডিরেক্টর তো অভিনয় দেখায় না, জানে না। আগে তো তারা নিজেরাই দেখিয়ে দিতেন যে কিভাবে কাজ করতে হবে। নাটকের সেট নাকি সিনেমার সেট, নাটক- কোনটাতে আপনি কমফোর্ট, এবং ডিফারেন্সটা আসলে কি? আসলে দুরকম ডিফারেন্ট তো আছেই। ছবি তো বড় বাজেটের, ওখানে কোনো আমাদের এই ভেজাল নাই। ভেজাল বলতে যে আমরা গেলাম, মেকআপ করলাম, বাজেট বেশি ছিল, সময় বেশি ছিল। একটা ছবি হলে 1 বছর ধরে ছবি শুটিং হতো, বারবার শিডিউল নিয়ে। তো এখন বাজেট কমে যাওয়াতে এখন টাইট হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি মেকআপ করেন, তাড়াতাড়ি ড্রেস করেন। এমনও সময় হয় যে আমরা একটা ব্লাউজ দিয়েই 5-6টা শাড়ি পরে ফেলি। কারণ হলো সময় বাঁচাতে। দেয় না, এবং বাজেট কমে গেছে, যার জন্য সেরকম ভালো কাজ হচ্ছে না। একেবারে যে হচ্ছে না তা না। তো আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি। তো ছবিতে কাজ করে যে মজাটা পেতাম, যে আনন্দ পেতাম, ভালো লাগতো, নাটকে তো সেটা নাই। বড় প্রোডাকশনের কথা বলছিলেন, মাঝে আপনি বেশ কয়েকদিন বিরতিতেই ছিলেন, বেশ কয়েক বছর আপনাকে দেখা যায়নি, তারপর আপনি শ্বশুর বাড়ি জিন্দাবাদ দিয়ে আবার ব্যাক করেছেন। হ্যাঁ। তো সেক্ষেত্রে আসলে এই বিরতিটা কেন নেওয়া ছিল? তখন কাট পিসের সময় চলে আসছিল। তো আমরা তো কাট পিসের সময় গা ভাসিয়ে দিতে পারি না। তো 3টা বছর আমি কোনো শুটিংই করিনি। অন্যান্য সবাই করেছে, আমার কাছে অফার গেছে, আমি জিজ্ঞেস করেছি কি সিকোয়েন্স কি। যখন আমি শুনলাম হয়তো মানে অন্য রকম বুঝলাম যে এটা করা যাবে না, কারণ আমরা তখন কাপড় খুলে অভিনয় করতে রাজি না। আমরা অভিনেত্রী, অভিনয় করব। এখানে তো আমরা কাপড় খোলার জন্য আসি নাই, অভিনয় করে ভাত খাবো। তো এটা আমি ওদের সাথে তাল মিলিয়ে চলতে পারিনি, যার জন্য 3টা বছর আমি কাজ করিনি। তখন আসলে ভয় লাগেনি যে এতদিন পর দর্শক আমাকে কিভাবে নেবে, আবার কিভাবে গ্রহণ করবে? হ্যাঁ, যখন দিলীপ দা আমার কাছে গেল, বৌদিও গেল, তো বলল যে ওনারাই সব ড্রেস আপ। ওই একটা ছবিতেই ভালো লেগেছিল কাজ করে, যে আমাকে কোনো শাড়ি কাপড় বহন করে নিয়ে যায়নি, বাসা থেকে নিয়ে যেতে হয়নি।
কারণ ড্রেস আপ এবং চুল এবং গহনা সব সেট আপ ছিল। এই যে টাকা নিয়ে একটা অভিযোগ শোনা যায় যে নায়িকাদের বা নায়কদের অনেক বড় বাজেট দিয়ে সিনেমাতে নিয়ে আসা হয়, খল চরিত্র যারা করে তাদের বাজেটটা আসলে কেমন থাকে, বা আপনার কোনো অভিযোগ রয়েছে কিনা? আসলে আমরা যত ছবি করেছি, তো আমাদেরও সেই 7 দিন সময় দিতে হয়, নায়িকাকেও 7 দিন সময় দিতে হয়। হ্যাঁ, ওদের একটু বেশি দিতে হয় কখন? ওরা গান করে। হিরোরা একটু বেশি সময় দেয় কখন? ওরা ফাইট করে। তো এই জন্য হ্যাঁ, হিরো হিরোইনের বাজেট বেশি থাকবে, কিন্তু আমাদের দেশে এটা বেশি তফাৎ। তো এত তফাৎ হওয়া উচিত না। একটা হিরোইন যদি 10 লাখ টাকা নেয়, অন্তত আমাদেরকে তো 5 লাখ টাকা দিবে। তো সেটা তো আমরা পেতাম না। আমাদের পরিশ্রম কিন্তু একই হতো। আপু, আমরা আরো গল্প করব, তবে আরো একটি বিরতিতে যাবার সময় হলো। দর্শক, মেরিল সিরাম সোপবার নিবেদিত ঈদ এখন আনন্দে সময় হলো আরো একটি বিরতি। ফিরছে একটু পর। মেরিল সিরাম সোপবার নিবেদিত ঈদ এখন আনন্দে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের। আমাদের সঙ্গে আছেন রিনা খান। আপু, আপনাকে যেটি বলছিলাম, সিনেমার প্রসঙ্গে তো আমরা আসলাম, এবার খল চরিত্রে তো আপনি অভিনয় করেনি, কিন্তু নায়ক হিসেবে, নিজের জীবনের নায়ক হিসেবে যাকে বেছে নিয়েছেন তিনি তো সিনেমার নায়ক, সেই সম্পর্কে একটু শুনতে চাই। হ্যাঁ, বলি। আমি কিন্তু সিনেমা এবং নাটকের আগে প্রথম পর্দায় আসি, মানে স্ক্রিনে আসি ওই বাজাজ একটি পাবলিসিটি, সেটা 79-এ। তখন মেয়ে খুঁজছিল যে কে পারে বাজাজ চালাতে, হোন্ডা চালাতে। তো খুঁজে খুঁজে আমাকে বের করলো, বের করে আমরা তখন মিরপুর থাকি, গেছে। তা আমি বলছি হ্যাঁ করবো। আমি তো খুশি, বাবা আমার কাছে অভিনয়ের অফার আসছে। তো আমাকে ডাকলো, যাওয়ার পরে আমার সাহেব আসলো, এসে দেখলো আমাকে, দেখে তো আমার ইন্টারভিউ নিল, তারপরে স্ক্রিনের ওই যে তখন তো টেস্ট করতো, ওগুলা নিল। তো যেহেতু আমি বাজাজ হোন্ডাটা চালাতে পারি বিধায় আমাকে সিলেক্ট করলো যে এই মেয়েকে নেওয়া যায়। কিন্তু সে হিরো ডিরেক্টরকে বলে গেছে আমি করব না এই মেয়ের সাথে। এখন অনেকেই যেটা করে, আমি শুকনা, দেখতে সুন্দর না, কেমন। পরে বলল যে ডেট দিল আমাদের, কক্সবাজারে শুটিং, শাড়ি পরতে হবে, 3টা ড্রেস, সালোয়ার কামিজ, শাড়ি, শার্ট প্যান্ট সবগুলো দিয়েই শ্যুট হবে। তারপরে সি বিচে শাড়ি পরাটাই প্রথম দিন ছিল। আমি তো শাড়ি পরতেও পারতাম না, আবার একটা লাল ফুল এখানে দিয়ে দিয়েছিল। পরে যখন সেটে গেলাম, পরে ভালো লাগলো তার, তখন আম্মাকে বলল যে হ্যাঁ আপনার মেয়েটা ভালো করবে। পরে আম্মা বললো যে ঠিক আছে, আমার মেয়েটাকে একটু হেল্প করো। সে ছিল অবসর নাট্যগোষ্ঠীর নায়ক, আমাদের সিরাজুল ইসলাম সিরাজ, উনি মারা গেছেন। তখন সেই প্রথমে আমাকে নাট্যগোষ্ঠীতে নিয়ে যায় ঢাকায় আসার পরে। কক্সবাজার থেকে যখন কাজ শেষ করে আমরা চলে আসলাম, তখন ওখানে গেলাম। ওখান থেকেই ফিল্ম এবং নাটক এবং সব, মানে কি আমারটা একসাথেই শুরু হয়েছে, 3টাই এইভাবেই। তারপরে তো ওই প্রেম, তখন আমাকে বলছে, আমি তোমার পরে বললাম কি আমার দেখে মানা করছিল কেন, বলে তখন তো বুঝি নাই, এই সেই হ্যান ত্যান। আমাকে তারপরে বলে যে যখন তুমি কক্সবাজারে শাড়ি পরে হুন্ডা চালাচ্ছিলে তখন আমার ভালো লাগছে। তার মানে প্রেমটা উনিই করছে। পরে আমাকে বলছে, যাক এইভাবেই চললো, করতে করতে তো বিয়ে, বাচ্চা কাচ্চা, এখন দাদি হয়ে গেলাম। আপনি দাদি হয়েছেন, সেই প্রসঙ্গে একটু আসতে চাচ্ছিলাম। আপনি খুব রিল বানান, আপনার যে নাতি আছে তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যান, সেটি কিন্তু আমরা দেখতে পারি সামাজিক মাধ্যমে। তাকে নিয়ে একটু শুনতে চাই। ও খুব কিউট। দাদা তুমি কোথায়? যখন কথা ফোটেনি তখন আমি, ও রাত্রি আমাকে এখন খোঁজ খবর নেয়ার আমার একটা মানুষ হয়েছে। রাত 12টা হলো আমাকে একটা ফোন দিবে, যেটা এখন আমাকে কেউই দেয় না, না স্বামী দেয়, না বাচ্চা দেয়, ছেলে কেউ দেয় না, কিন্তু ও দিবে। সিনেমাতে তো আপনাকে আমরা খল চরিত্রে দেখতে পেয়েছি, তো সেক্ষেত্রে আসলে শাশুড়ি হিসেবে আপনি কেমন? আমি খুব ভালো, কারণ ভালোই বলবো, কারণ আমার বউরা তো আমার সম্বন্ধে খারাপ বলবে না। তো এবার ঈদে তো আমি প্রথম রান্না না করে থেকেছি, এই রোজার ঈদে, এই যে গেল রোজার ঈদে, কারণ আমার বৌমারা রান্না করে আমাকে দিয়ে গেছে, আমি বসে বসে আরামে খাইছি।
তো এটা আবার কজনের ভাগ্যে জোটে। সিনেমার ক্যারেক্টারগুলো একটু শুনতে চাই, যেমন আপনি তো শাবানা ম্যাডামের সাথে কাজ করেছেন, মৌসুমীর সাথে কাজ করেছেন, সবার সাথেই মোটামুটি কাজ করা হয়েছে। সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা কেমন তাদের সাথে কাজ করার? সিনিয়র আর্টিস্ট তো সিনিয়র আর্টিস্ট, শাবানা আপা, ববিতা আপা, রোজিনা আপার সাথে কিন্তু আমার প্রথম অভিনয়। মানে উনি যে ছবির নায়িকা, আমি সেই ছবিতে আসছি, সোহাগ মিলন। তো রোজিনা আপা নায়িকা ছিল, ওয়াসিম ভাই ছিল হিরো। তো তাদের সাথে কাজ করতে ভালো লাগতো, এবং এই ভালো ভালো শিল্পীদের আমি পেয়েছি বলেই আমি মনে করি যে আমি এখনো ভালো কাজ করি এবং তাদের থেকে শিক্ষা নিয়েছি। এখনকার সময় যদি কেউ ভুল করে, আমরা যদি এখন বলতে যাই, এখন তো সেই হিসাবে আমরা সিনিয়র হয়ে গেছি, তো তারা মাইন্ড করে। এখনকার সময় তুমি ভুল ধরিয়ে দিলে তুমি বরঞ্চ ভুল, মানে রাগ করবে। তো এই জন্যই শিল্পী তৈরি হয় না, আর হবেও না নতুন করে। একটা রিনা খান কিন্তু আর তৈরি হবে না, একটা জসিম ভাই তৈরি হবে না, একটা রওশন জামিল তৈরি হয়নি, তারপরে আমার নাম আসে। সিনেমাতে তো অনেকের সঙ্গে আপনি কাজ করেছেন, যারা চলে গেছেন তাদের নিয়ে কোনো স্মৃতিচারণ করতে চান কিনা? আমি তো কাজ করেছি সবার সাথেই বলতে গেলে, যেমন প্রবীরদা, জসিম ভাই, আলমগীর ভাই, রাজ্জাক ভাইয়ের সাথেও করেছি। কার কথা বেশি মনে পড়ে? আমার সাদিক বাচ্চুর কথা মনে পড়ে, রাজীব ভাইয়ের কথা মনে পড়ে, তারপরে জসিম ভাইয়ের কথাও মনে পড়ে। তো যেহেতু ওনাদের, রাজীব ভাই আর সাদিক বাচ্চাদের সাথে বেশি কাজ হতো, সাদিক বাচ্চা আমার দেখলে বইনে বইনে, এই মানে এই যে একটা আন্তরিকতা, এই যে মন থেকে যে ডাকতো বইনে বইনে, তো সবাই সবাইকে ডাকে না, বইনের ব্যাপারটা কিন্তু অন্যরকম। আসলে একটা ফ্যামিলির মতোই তো আপনারা কাজ করতেন। সারাদিন থাকি আমরা একসাথে, রাতে শুধু বাসায় যেয়ে ঘুমোতাম, তাহলে এটাকেই তো আমরা ফ্যামিলি মনে করতাম বা Right. করি। দর্শক, মেরিল সিরাম সোপার নিবেদিত ঈদ এখন আনন্দের আজকের এই পর্যন্ত আয়োজন ছিল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তবে যাওয়ার আগে শুনতে চাবো, রিনা আপুর কাছে যেতে চাই। আপু, আপনার একটি ডায়লগ শুনতে চাই। কোন ডায়লগ? সেই ছবির ডায়লগ? তাহলে তো আমাকে কো আর্টিস্ট দিতে হবে, এ কিন্তু আমি একা। তারপর আমি বলে দিচ্ছি, আমার ছেলে আসলো বউ নিয়ে। কিরে সজীব, তোর সাথে এই মেয়েটি কে? মা, আমার বউ, তোমার ছেলের বউ। কি? এই ফকিন্নির বাচ্চা আমার ছেলের বউ? কখনো না। এই ফকিন্নির বাচ্চাকে যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে দিয়ে আয়। না মা, এটা সম্ভব না। আমি তোর মা বলছি, মা, আমার কথা শুনতে হবে তোকে। বের করে দে এই মেয়েটাকে বাড়ি থেকে। যা, দাঁড়িয়ে আছিস কেন? এছাড়া আর কি বলি, আমি এগুলাই বলি। থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য।